বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের প্রায় সব এলাকায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম সকালে গণমাধ্যমকে বলেন, গভীর নিম্নচাপটির প্রভাব ভারতের বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। আজ রোদের দেখা পাওয়ার সম্ভাবনা কম। গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২ জন। সকালে টঙ্গীর ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। নিহত অপর ২ জন হলেন অলিউল্লাহ ও তার ৪ বছরের শিশু তামিম। স্থানীয়রা জানায়, নরসিংদীগামী সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। ৪ বছরের শিশু তামিম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয় অন্তত ১৫ জন যাত্রী। ভোররাতে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন নীলা বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রুনসি গ্রামের আবুল বাশারের স্ত্রী। আহতদের উদ্ধার করে রাজৈর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বেপরোয়া গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায় চালক। পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত বাসটি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচন পেছানোর জন্য নয়, বরং ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্যই আন্দোলনের কর্মসূচি দিয়েছে জামায়াত। জুলাই সনদের আইনি ভিত্তি সহ অন্যান্য দাবিগুলো নির্বাচনের আগেই মেনে নিতে হবে। সকালে খুলনার সোনাডাঙ্গা ইসলামী ছাত্র শিবিরের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। একই সাথে নির্বাচন ও আন্দোলন দুই প্রস্তুতি নিচ্ছে বলে জামায়াত বলেও জানান তিনি। এর আগে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর পালপাড়া এলাকায় বিজয়া দশমীতে তুরাগ নদে নৌকা ডুবে নিখোঁজ ২ শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে এলাকায় তুরাগ নদের গভীর পানি থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার বিকেলে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে ২ শিশু নিখোঁজ হয়। নিহত ওই শিশু হলো অঙ্কিতা। এখনও নিখোঁজ রয়েছে তন্ময়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রাহাত চৌধুরী জানান, ঘটনার দিন ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম চালান, কিন্তু নিখোঁজ শিশুদের সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে অঙ্কিতার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিখোঁজ তন্ময়ের সন্ধানে কার্যক্রম চলমান। কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে নারী ও শিশু সহ ৩৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। আটক করা হয়েছে ২ মানব পাচারকারীকে। ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশু সহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়। এ সময় ২ মানব পাচারকারীকে আটক করে সেনা যৌথ বাহিনী। ভুক্তভোগীরা জানায়, মুক্তিপণ আদায় ও পাচারের উদ্দেশ্যে তাদের বন্দী রেখে নির্যাতন চালানো হচ্ছিল। উদ্ধারকৃত ব্যক্তিদের ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র, গোলা বারুদ সহ জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এই অভিযানে উদ্ধারকৃত জেলেরা হলেন
মফিজুল ইসলাম, হাবিবুর রহমান, হাবিবুর, শাহজাহান গাজী। শুক্রবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনীর শিবসা নদী সংলগ্ন আরবাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে এমন খবর আসে। পরে কোস্টগার্ড বেইজ মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ড ডাকাতদের আত্মসমর্পণের আহ্বানের উদ্দেশ্যে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভিতরে পালিয়ে যায়। অভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে একটি একটালা বন্দুক, 2টি এয়ারগান এবং 3 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় জিম্মি থাকা 4 জন জেলেকে উদ্ধার করা হয়। ধাওয়া করার পরে তারা চলে যায়, বোট ছেড়ে নৌকা ছেড়ে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আরবাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। ঠিক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নির্বাচনী তফসিল ঘোষণার আগে নভেম্বর মাসে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সংগঠনের প্রধান সমন্বয়কারী বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সংবাদ সম্মেলনে জানান, জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হলে তা ঝুলে যাওয়ার আশঙ্কায় নভেম্বরে এর কাজ শুরু করতে হবে, যা পরবর্তী নির্বাচনী সরকার কাজের ধারাবাহিকতা রক্ষা করবে। এ দাবি আদায় আগামী 5 অক্টোবর তিস্তা নদী বেষ্টিত রংপুর বিভাগের 5 জেলায় পদযাত্রা করে সরকার প্রধান বরাবর স্মারকলিপি প্রদান, 9 অক্টোবর উপজেলা পর্যায়ে গণমিছিল সহ গণসমাবেশ এবং 16 অক্টোবর 10টি উপজেলার নদীর তীরবর্তী 11টি স্থানে একযোগে মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করা হবে। 2415 কোটি যা প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে, 2025 সালের নভেম্বর মাসে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে তিস্তা মহাপরিকল্পনার কাজের শুভ উদ্বোধন। পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই আসবেন তারাই এই কাজের ধারাবাহিকতা রক্ষা করবে। চট্টগ্রামে সরবরাহ বাড়ায় কমেছে দেশি পেঁয়াজের দাম, প্রতি কেজিতে অন্তত 10 টাকা পর্যন্ত কমেছে। আজ নগরীর বদ্দারহাট, চকবাজার, কাজীর দেউরি ও বদ্দারহাট কাঁচা বাজার ঘুরে দেখা গেছে দেশি পেঁয়াজ 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা ছিল 60 টাকার উপরে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়ায় দাম কমেছে, সামনেও আরও কমতে পারে। সবজির বাজারেও কিছুটা স্বস্তি, বেগুন, কাঁকরোল, ঝিঙা, বরবটি ও টমেটোর দাম কমেছে। তবে কাঁচামরিচ কেজি প্রতি 200 থেকে 220 টাকা আগের মতোই চড়া। অন্যদিকে মাছ ও মাংসের বাজারে এখনও ঊর্ধ্বগতি, দাম কিছুটা কমলেও নিত্যপণ্যের বাজার এখনও চাপ অনুভব করছেন সাধারণ ক্রেতারা। আজ মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনায় শুরু হচ্ছে সকল প্রকার মাছ আহরণে 22 দিনের নিষেধাজ্ঞা। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে 4 অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। নিষেধাজ্ঞার এই সময় ইলিশ আহরণ, ক্রয়, বিক্রয়, মজুদ, বিপণন ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে নামলে 1 থেকে 2 বছর অথবা সর্বোচ্চ 5 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। আর মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এদিকে অভয় আশ্রম বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রচারণা, মতবিনিময় সভা করা হয়েছে জেলে পল্লীগুলোতে। অভিযান সফল করতে টাস্কফোর্সের কঠোর নজরদারির কথা জানান এই কর্মকর্তা। নিষেধাজ্ঞায় নিবন্ধিত 45,615 জন জেলেকে দেয়া হচ্ছে 30 কেজি করে চাল। মাছের উৎপাদন বাড়াতে চালের পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের আওতায় সহযোগিতার দাবি জেলেদের। চাঁদপুর জেলায় আমরা সুন্দরভাবে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করতে পারবো এবং তার ফলশ্রুতিতে মা ইলিশ রক্ষা করতে পারবো এবং তার ফলশ্রুতিতে ইলিশের উৎপাদন আমরা সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারবো। চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেছেন, মা ইলিশ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করবে।
এ লক্ষ্যে সকল বাহিনী প্রস্তুত রয়েছে এবং নিরবচ্ছিন্ন অভিযান চলবে। আজ চাঁদপুরের মতলব উত্তরে ইলিশের প্রজনন মৌসুম মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে আয়োজিত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য বাহিনী 24 ঘন্টায় নদীতে টহলে থাকবে। আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেয়া হবে না। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি জেলা বান্দরবান। শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে দীর্ঘদিন পর চেনা রূপে ফিরেছে পর্যটন নগরী বান্দরবান। জেলার প্রায় সব পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ফলে হোটেল মোটেলগুলো শতভাগ বুকিং হয়ে গেছে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। প্রতিনিধি তুহিন হুসাইনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশের অন্যতম পাহাড়ি জেলা বান্দরবন। শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে চিরচেনা রূপে ফিরেছে পাহাড়ের এই পর্যটন নগরী। নীল আকাশ, সবুজ পাহাড় আর বয়ে চলা ঝর্ণার এক অপরূপ মিলনমেলা এ যেন প্রকৃতির আপন নিবাস পাহাড়কন্যা বান্দরবন। নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, চম্বুক, নীলগিরি, দেবতাখুম সহ সব পর্যটন স্পটেই ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। চিটং থেকে আসছি, আমার ছোট ভাই ফ্যামিলি সহ ঢাকা থেকে আসছে। বাচ্চা কাচ্চা অনেক ভালো লাগতেছে, মজা করতেছি। এখানের সুযোগ সুবিধা, তারপর রাস্তাঘাটের যানবাহনের অবস্থা, রিসোর্টের সুযোগ সুবিধা সবকিছুই ভালো। বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য আমার খুব ভালো লেগেছে। মেঘলা, তারপরে নীলগিরি খুবই সুন্দর। সকালে ঘুরে আসছি, এখন নীলাচল আসছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকৃতির রূপ উপভোগ করতে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। বান্দরবনে ঘুরতে আসতে পেরে খুশি পর্যটকরাও। আল্লাহ যত সৃষ্টি সুন্দর করে তৈরি করেছে আমরা আসলে কোনোদিন দেখিনি। অনেক সুন্দর এবং গোছালো ছিল পরিবেশটা। সেনাবাহিনীরা এতবার টহল দিচ্ছে আমাদের সাথে অনেকবার তাদের মিট হয়েছে এবং তারা আমাদেরকে সতর্ক করেছে। পর্যটকদের সুবিধার জন্য গড়ে উঠেছে শত শত হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। এছাড়াও হস্তশিল্প, রেস্তোরাঁ, ট্যুরিস্ট গাইড এবং পরিবহন খাতেও তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। আমরা পর্যটকদের সর্বোচ্চ সুবিধা সেবা দিয়ে এদেরকে রাখতে পারতেছি। এরকম যদি সবসময় পর্যটক থাকে তাহলে আমাদের সবারই উপকৃত হয় এবং আমরা খুব লাভবান হব। পর্যটকরা বান্দরবনে নিশ্চিন্তে ঘুরতে আসতে পারে। প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বলে জানান এই কর্মকর্তা। নিরাপত্তার বিষয়ে পর্যটকদের বলবো, আপনাদের কোনো সমস্যা নেই, আপনার এলাকায় আসুন এবং সৌন্দর্য উপভোগ করুন। বান্দরবনে পর্যটন কেন্দ্রিক জীবিকার সাথে জড়িত 20,000-এর বেশি মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। বগুড়ার শাহজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামে স্থানীয় একটি দোকান থেকে নকল কীটনাশক কিনে জমিতে স্প্রে করার ফলে ফসলি জমির সবজি ক্ষেতের আগাম, ফুলকপি, করলা, সিম গাছে পচন ধরে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, একটি কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও কীটনাশক ব্যবসায়ীর প্রলোভন ও তাদের বাহারি প্রচারণায় আকৃষ্ট হয়ে সবজির ফসলের জমিতে তাদের দেয়া ওষুধ ব্যবহার করে সবজির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী কৃষকরা ফসলের ক্ষতিপূরণ ও শাস্তির দাবি করে উপজেলার কৃষি অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার জানান, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোম্পানি ওষুধ যেখান থেকে আসে ওরা যদি খারাপ দেয়, কিন্তু আমরা দোকানদার কি করবো ভাই? আমারও বেশ বের করছে যে এই কাজ হইবি, এইরকম নিয়ে এসে জমিতে দেওয়ার পরে 2-3 দিন পর থেকে আমার জমি মনে করেন যে ধরন্ত মনে করেন যে কপি এবং করলা, আনাজ এবং হচ্ছে কার শশা, আমাদের অনেক টাকা এখন লোকসান হয়ে গেছে। কৃষকের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে কোম্পানির লোকজনকে জানানো হয়েছে এবং আমরা পরবর্তীতে দেখছি বিষয়টা নিয়ে আমরা খতিয়ে দেখছি। খুলনা নগরীর বসুপাড়া বাসতলায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছে বাবা। বৃহস্পতিবার সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাসতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনে একটি বাসায় নৃশংস ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম লিটন খান। এই ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ঘটনার পর থেকেই নিহতের ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনি পলাতক রয়েছে। 4 দিন আগে তারা ঢাকা থেকে খুলনায় আসেন। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রংপুরের পীরগাছায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন লিটন ও অন্নদানগর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। পীরগাছা বাজার থেকে লিটনকে এবং উপজেলার বামন সর্দার গ্রাম থেকে ইউপি মেম্বার কামাল উদ্দিনকে আটক করা হয়। পুলিশ জানায়, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে লিটনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ইউপি মেম্বার কামাল উদ্দিনও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর আগেও একটি নাশকতা মামলায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোমেল বড়ুয়া জানান, গ্রেফতার 2 জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অবৈধভাবে ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক SM মুনিরকে গ্রেফতার করা হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়। দর্শনা ইমিগ্রেশনের কর্মকর্তা SI তারেক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপালগঞ্জ সদর উপজেলার জহিরুল হকের ছেলে SM মুনির দীর্ঘদিন ধরে মামলার আসামি হিসেবে আত্মগোপনে ছিল। গোপালগঞ্জ সদর থানায় তার নামে একটি নাশকতার মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নাশকতার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ায় নকল জুতা তৈরির অভিযোগে এক কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 1 লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সাতকানিয়া উপজেলার এউচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় লোটাস ফুটওয়্যার লিমিটেডে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান। এ সময় এডিডাস, নাইকি ও বাটা সহ আন্তর্জাতিক ব্র্যান্ডের সকল জুতা তৈরি এবং বাজারজাতকরণের প্রমাণ মেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কারখানাটিতে 1 লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিম্নমানের এসব নকল পণ্য ভোক্তাদের প্রতারিত করেছে এবং আসল ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্ণ করেছে। ভবিষ্যতে একই অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামে 5 দফা গণদাবি আদায়ের লক্ষ্যে শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভুইয়া। তিনি বলেন, ছাত্র শ্রমিক জনতার রক্তের ফসল জুলাই সনদ পাশ কাটিয়ে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড, অতীতের গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধ করার দাবি জানান তিনি। বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, এদেশ সত্যিকার ভাবে কোরআনের শাসন কায়েম হবে। 80% মানুষ একমত, কাজে এখান থেকে আর পিছিয়ে আসার সুযোগ নেই। ইয়ারকেও আমাদেরকে মেনে নিতে হবে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন চাঁদপুর শহর শাখা। শুক্রবার বাদজুমা বাইতুল আমিন মসজিদে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিপণীবাগ গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদ সানি, মাওলানা অধ্যক্ষ আবু হানিফ, মাওলানা আবদুল্লাহ আল মামুন। বিক্ষোভ মিছিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কুষ্টিয়ার কুমারখালীতে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সহসভাপতি ও সদ্য নির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম কান্নায় ভেঙে পড়েন। কবরের পাশে দাঁড়িয়ে নিজেই মোনাজাত করেন তিনি। বৃহস্পতিবার উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন তিনি। এই সময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়ে শহীদ আবরার ফাহাদ স্মৃতি লাইব্রেরি ও গ্রন্থাগারের সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন বলেছেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভালো পূজা হয়েছে এবছর। কোথাও কোনো হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নের কেন্দ্রীয় কালীবাড়ি দুর্গা মন্দিরে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগা বন্দর কালী মাতা ও শীতলা মাতা মন্দির কমিটির সভাপতি কাজল কর্মকার, সাধারণ সম্পাদক পলাশচন্দ্র দাস ও কোষাধ্যক্ষ বিজন কর্মকার। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, বৈষম্যহীন মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বিএনপির আয়োজনে স্থানীয় নাগরিকদের সমস্যা সমাধানে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়। তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, অ্যাডভোকেট আবু জাফর সরকার সহ স্থানীয় বাসিন্দা ও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মাগুরার মোহাম্মদপুরে শিক্ষকদের সঙ্গে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজাল। সমাবেশে বক্তারা শিক্ষা উন্নয়ন, পাঠ্যক্রম ও বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। ডক্টর আলী আফজাল বলেন, শিক্ষার উন্নয়ন শুধু বিদ্যালয়ের কাজ নয়, পুরো সমাজের দায়িত্ব। শিক্ষকরা শিক্ষার্থীদের জন্য পথ প্রদর্শক হিসেবে ভূমিকা রাখবেন। অনুষ্ঠানে শিক্ষক ও স্থানীয় অতিথিরাও অংশ নেন। চট্টগ্রামে পথ শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। পথ শিশু দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ ওয়েস্টের উদ্যোগে অনুষ্ঠানে ১৩০ জন পথ শিশুকে নিয়ে ক্যান্সার প্রতিরোধ সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়। রিজিয়ন চেয়ারপারসন লায়ন অধ্যাপক ববি বড়ুয়া ও লায়ন সুকান্ত বড়ুয়ার সঞ্চালনায় এবং ক্লাব প্রেসিডেন্ট লায়ন ছোটন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ৩১৫B4 এর গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বকর সিদ্দিকী সহ অন্যান্যরা। বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া ক্যাডেট কেয়ার স্কুলে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন ইয়াসমিন করিমি, কুষ্টিয়া ক্যাডেট কেয়ার স্কুলের পরিচালক মিজানুর রহমান বিশ্বাস রিপনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নাসরিন তানজিমার সঞ্চালনায় এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তফা মাহমুদ। কুষ্টিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক মুন্সি কামরুজ্জামান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। মানিকগঞ্জের ঘিওরে ২০০ বছরের সম্প্রীতির মেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই মেলায় হাজারো মানুষের আগমন ঘটেছে। উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে উপজেলার ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। এটা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি হিন্দু ধর্ম অবলম্বীদের সম্প্রীতির প্রতীক। এখানে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব উপভোগ করেন। গোপালগঞ্জের সাতপাড়ে যুব সমাজের আয়োজনে দুর্গাপূজার বিজয়া দশমীকে আনন্দ মুখর করতে ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার সাতপাড় মধুমতি বিলরুট ক্যানেল নদীতে প্রায় ১০০ বছর ধরে বিজয়া দশমীতে নৌকাবাজ অনুষ্ঠিত হয়ে আসছে। এই নৌকাবাইজে ছিপ, কোষা, চিলাকাটা, জয়নগর, বাচারি বাহারি নামের নৌকা অংশ নেয়। নৌকাবাজ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সাবেক এমপি MH খান মঞ্জু। এ সময় কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য শেখ ইয়াহিয়া, জেলা যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন মিয়া সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামে ইউসিসি নকআউট ফুটবল টুর্নামেন্টের সিজন 17 এর কোয়ার্টার ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ইকবাল ফাইটার্স 2-1 গোলে মুন্সিপাড়া ক্লাবকে হারায়। অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ গাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, মায়াটিভির জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেল, ক্রীড়া সংগঠক জালাল হোসেন লাইজু। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেঞ্চুরি ক্লাবের সাধারণ সম্পাদক আমিমুল এহসান। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে নুরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জমির মালিক কুলসুম বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, কিন্তু বিবাদীরা তাদের কথা না মেনে উল্টো বিভিন্ন প্রকার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। বর্তমানে জমিতে বিল্ডিং নির্মাণ কাজ অব্যাহত থাকায় যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। অভিযোগের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে। মাগুরার মোহাম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজাল। পথসভায় বক্তারা এলাকার উন্নয়ন, শিক্ষা ও কৃষি খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।